সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্রান্তি লগ্নে আমরা অনেক দিন যাবৎ তোমাদের সামনে অনলাইন ক্লাসগুলো উপস্থাপন করছি। তো আশা করি তোমরা এই দুঃসময়ে আমাদের ক্লাসগুলোর সাথে থেকে লেখাপড়া চালিয়ে যাবে। তো আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো এর পূর্বে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষক, রিচি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। তো আমার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ে রাষ্ট্র ও সরকার অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রের প্রকার। চারটি উপাদানের প্রয়োজন হয়, আর সেই চারটি উপাদানের মধ্যে সরকার হচ্ছে একটি উপাদান। তো অনেকে রাষ্ট্র এবং সরকারকে সমার্থক অর্থে ব্যবহার করে থাকে, কিন্তু মৌলিক অর্থে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য রয়েছে। রাষ্ট্র হচ্ছে একটি বিমূর্ত বাস্তব একটি প্রতিষ্ঠান, আর সরকার হচ্ছে এর পরিচালনার একটি অংশ বিশেষ। রাষ্ট্র আমরা জানি কখনো পরিবর্তিত হয় না, কিন্তু সরকার কিছুদিন পর পর পরিবর্তন হয়। তো আমরা আজকে পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সরকার রয়েছে এবং রাষ্ট্রেরও বিভিন্ন ধরন রয়েছে। আজকে আমরা কিছু রাষ্ট্রের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখবো আমরা এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোন কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান। আমি এখানে একটি চার্ট দিয়েছি রাষ্ট্র সম্পর্কে। রাষ্ট্রের কয়েকটি নীতির ভিত্তিতে রাষ্ট্রকে ভাগ করা হয়েছে। তা আমরা দেখবো এই নীতিগুলো কি রয়েছে। এখানে প্রথমে দেওয়া রয়েছে অর্থনীতির ভিত্তিতে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার। একটি হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং পুঁজিবাদী রাষ্ট্র। এখন পুঁজিবাদী রাষ্ট্র কি? পুঁজিবাদী রাষ্ট্র হচ্ছে যে রাষ্ট্রে বা যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রের জনগণের ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়, ব্যক্তি মালিকানা অনুমোদন দেওয়া হয়, সেই রাষ্ট্রটাকে বলা হয় পুঁজিবাদী রাষ্ট্র। যেমন আমাদের বাংলাদেশে আমাদের ব্যক্তিগত সম্পদ, ধন সম্পদ রয়েছে, ব্যক্তি মালিক রয়েছে বিভিন্ন সম্পদের। এখানে আমাদের দেশে হচ্ছে একটি পুঁজিবাদী রাষ্ট্র। আরেকটি রয়েছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় না। সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় না। আমাদের মনে রাখতে হবে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র দুটি বিপরীতমুখী। পুঁজিবাদী রাষ্ট্রে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয়, আর সমাজতান্ত্রিক রাষ্ট্রে হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকার করা হয় না। এখানে একটি উৎপাদনের সকল উপাদানের রক্ষণাবেক্ষণ পরিচালনার দায়িত্ব সরকার বহন করে থাকে। যেমন চীন এবং কিউবা, এই দুটি রাষ্ট্রে ব্যক্তি সমাজতান্ত্রিক রাষ্ট্র বিদ্যমান। তারপর রয়েছে ক্ষমতার উৎসের ভিত্তিতে। ক্ষমতার উৎসের ভিত্তিতে আমরা জানি রাষ্ট্র দুই প্রকারের। একটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আর এটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতার উৎসের ভিত্তিতে আবার রাষ্ট্র দুই প্রকারের, এই গণতান্ত্রিক রাষ্ট্র এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণতান্ত্রিক বলতে এতক্ষণে তোমরা অনেকে বুঝে গেছো গণতান্ত্রিক রাষ্ট্র কি। গণতন্ত্র, গণ মানে কি? জনগণ। গণ মানে কি? জনগণ। গণতান্ত্রিক মানে জনগণের দ্বারা, জনগণের দ্বারা পরিচালিত যে সরকার ব্যবস্থা, সেটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ আমরা বলতে পারি যে সরকার ব্যবস্থায় জনগণের উপর সরকার শাসন ক্ষমতা ন্যস্ত থাকে, যে সরকার ব্যবস্থায় জনগণের উপর শাসন ক্ষমতা ন্যস্ত থাকে, সেই সরকার ব্যবস্থাকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র। যেমন গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ইচ্ছে করলে যে কোনো সরকারকে
ভোটের মাধ্যমে পরিবর্তন করার ক্ষমতা জনগণের মধ্যে রয়েছে। যেমন আমাদের বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা 5 বছর পর পর আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি সরকারকে পরিবর্তন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণতান্ত্রিক রাষ্ট্র কি সেটা আমরা জানলাম। এখন হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। একনায়কতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের বিপরীত। একনায়কতন্ত্র হচ্ছে যে রাষ্ট্রের শাসন ক্ষমতা একজন স্বৈর শাসক। একনায়কতান্ত্রিক রাষ্ট্র সরকার মানে হচ্ছে স্বৈর শাসক, মানে স্বৈর শাসক একজন স্বৈর শাসক বা একটি দল বা একটি গোষ্ঠীর হাতে ওই দেশের ক্ষমতা লিপিবদ্ধ হস্তান্তর করা থাকে, মানে ক্ষমতাটি তাদের হাতে থাকে বা তার হাতে থাকে, সেটাকে বলা হয় একনায়কতান্ত্রিক সরকার বা রাষ্ট্র ব্যবস্থা। এই একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের প্রধানই হচ্ছে, সরকারের প্রধানই হচ্ছে ওই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। এখানে জনগণের কোনো এই অধিকার এই রাষ্ট্রে থাকে না এবং ওই সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা থাকে না। একনায়ক হচ্ছে একটি স্বৈরশাসক। আমরা জানলাম গণতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক। তারপরে হচ্ছে ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে। ক্ষমতাটি বন্টন নীতির ভিত্তিতে এই রাষ্ট্র আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকারের, একটি হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র, একটি হচ্ছে যুক্তরাষ্ট্র। এককেন্দ্রিক রাষ্ট্র কি? এককেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে যেমন একটি রাষ্ট্রের ক্ষমতা বন্টন, ক্ষমতার শাসন কার্য যদি একটি জায়গা থেকে কেন্দ্র থেকে পরিচালনা করা হয় সেটাকে বলা হয় এককেন্দ্রিক রাষ্ট্র। যেমন বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। আমাদের এখানে 8টি বিভাগ রয়েছে। এই বিভাগগুলোতে এককেন্দ্রিক রাষ্ট্রে পরিচালনা করা 8টি বিভাগ পরিচালনা করা হয় আমাদের ঢাকা থেকে। ঢাকা হচ্ছে আমাদের বিভাগ আর ঢাকা হচ্ছে আমাদের প্রশাসনিক কেন্দ্রবিন্দু। প্রশাসনিক কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকার সচিবালয়। এখান থেকে আমাদের সারা বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করা হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ক্ষমতা বন্টন করা হয়ে থাকে বিভাগীয় ক্ষেত্রে। যেমন কোনো কার্য যদি কেন্দ্রে পরিচালনা করতে বিশেষ সমস্যা হয়ে থাকে তাহলে ওই শাসন ক্ষমতাগুলো কেন্দ্র থেকে অঞ্চল ভিত্তিক ভাগ করে দেওয়া হয়। যেমন আমাদের বিভাগ রয়েছে, জেলা রয়েছে, উপজেলা রয়েছে, এগুলি আমাদের অঞ্চল ভিত্তিক বিভিন্ন ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সকল ক্ষমতাগুলো আমাদের কেন্দ্র থেকে পরিচালনা করা হয়ে থাকে, নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এটাকে বলা হয় এককেন্দ্রিক রাষ্ট্র। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হচ্ছে যেখানে যে রাষ্ট্রটি কয়েকটি রাজ্য বা কয়েকটি অঞ্চল বা কয়েকটি ছোট ছোট প্রদেশ নিয়ে গঠিত হয়ে থাকে, সেটাকে বলা হয় যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র একাধিক অঞ্চল, রাজ্য বা ছোট ছোট প্রদেশ নিয়ে গঠিত হওয়ার কারণে এই রাষ্ট্রটি প্রায়শই শক্তিশালী হয়ে থাকে। যেমন আমরা বিশ্বের বিভিন্ন যুক্তরাষ্ট্রগুলোর দিকে তাকালে আমরা দেখব ওই রাষ্ট্রগুলো অনেক শক্তিশালী। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত একটি যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রদেশে আলাদা আলাদা সরকার রয়েছে এবং ওই সরকারগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটি কেন্দ্রীয় সরকার থাকে এবং তাদের কাজগুলো প্রাদেশিক সরকার নিজেরাই সম্পন্ন করে থাকে। তাহলে আমরা এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার বুঝলাম। এখন হচ্ছে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে হচ্ছে সরকার প্রথমত এক প্রকার, একটা হচ্ছে রাজতন্ত্র। উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে যদি কোনো সরকার গঠিত হয় সেটাকে আমরা বলবো রাজতন্ত্র। এই রাজতন্ত্র আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। রাজতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন নিরঙ্কুশ রাজতন্ত্র এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র হচ্ছে যে রাষ্ট্রে নিয়মতান্ত্রিক এই রাজার ছেলে বা মেয়ে উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে ক্ষমতা লাভ করে থাকে এবং ওই রাজা বা রানী ওই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, তাদের কোনো জনগণের নিকট কোনো প্রকার জবাবদিহিতা করতে হয় না এবং ওই রাষ্ট্রে জনগণ কোনো রাজনৈতিক শাসন কাজে অংশগ্রহণ করার সুযোগ থাকে না।
তারাই ওই রাষ্ট্রের বা সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী, সেটাকে বলা হয় নিরঙ্কুশ রাজতন্ত্র। যেমন আমাদের সৌদি আরব, সৌদি আরব হচ্ছে একটি নিরঙ্কুশ রাজতান্ত্রিক রাষ্ট্র। তারপর রয়েছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে রাজার ছেলে বা মেয়ে নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রের রাজা বা রানী নিযুক্ত হয়ে থাকেন, কিন্তু এখানে জনগণের দ্বারা নির্বাচিত কিছু প্রতিনিধি থাকে। এই জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ওই রাজ্য বা রাষ্ট্রটি পরিচালিত হয় এবং তারা নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। তাদের এই জনগণের নিকট জবাবদিহিতা করতে হয়। এখানে এটাকে বলা হবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। সর্বশেষে রয়েছে উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। এই জনকল্যাণমূলক রাষ্ট্র বলতে আমরা বুঝি যে রাষ্ট্রে জনগণের চাহিদা অনুযায়ী সকল প্রকার চাওয়া পাওয়া, সকল প্রকার চাহিদা মিটিয়ে থাকে সরকার মিটিয়ে থাকে, সেটাকে বলা হবে জনকল্যাণমূলক রাষ্ট্র। এই রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জনগণের সকল চাহিদা মিটিয়ে সুন্দরভাবে একটি রাষ্ট্র পরিচালনা করা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রাষ্ট্রের প্রকারভেদগুলো জানলাম। এই প্রত্যেকটি রাষ্ট্রের সংজ্ঞা আমরা জানলাম। এই রাষ্ট্রগুলোকে এই সংজ্ঞার মাধ্যমে আমরা অনেকটাই রাষ্ট্র সম্পর্কে ধারণা লাভ করেছি। আমরা এই পরবর্তী ক্লাসে এই বিভিন্ন রাষ্ট্রের যে দোষ গুণ বৈশিষ্ট্যগুলো রয়েছে, সুবিধা অসুবিধা রয়েছে, এই বিষয়গুলো আমরা নিয়ে পরবর্তী ক্লাসে একটু আলোচনা করব। তো এই ক্লাস পর্যন্ত তোমরা এই বিষয়গুলো একটু সুন্দরভাবে বুঝে পাঠ্য বই থেকে পড়ে নিও এবং আগামী ক্লাসে তোমরা এই যে বিষয়ের এই রাষ্ট্রের যে ভাগগুলো রয়েছে, প্রকারভেদগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে পড়ে লিখে বিদ্যালয়ে জমা দিবে। এগুলি হচ্ছে তোমাদের আগামী সপ্তাহে বাড়ির কাজ। তো আমি আগামী ক্লাসে এই বিভিন্ন রাষ্ট্রের দোষ গুণগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আমি আজকের মতো তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।